জয়দীপ মজুমদার বর্ষিয়ান সাংবাদিক। ইউনূস ক্ষমতায় আসার পর তার আগে শেখ হাসিনা ক্ষমতার যখন শেষ দিকে মানে এইবার তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার আগে পর্যন্ত বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট তিনি স্বরাজ্য পত্রিকায় করেছেন। আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি জয়দীপবাবু আপনাকে, এই ডেভেলপমেন্টটাকে আপনি কি চোখে দেখছেন? আজকে যা সীমান্তে ঘটে গেল এ তো অভাবনীয়। এটা এটা আগের বক্তারা যা বলেছেন আমি একেবারেই সহমত সবার সাথে, যে এটা ইউনূস ইচ্ছে করে করছে। ইউনূস ওর পাওয়ারে থাকতে চায়, যতদিন মানে টানা যায় সেটা থাকতে চায়। তার একটা কারণ দেখুন, এটা ভুলে গেলে হবে না যে যেটা অ্যান্টি ডেমোক্রেটিক স্টুডেন্টস মুভমেন্ট, যেটা জুলাই অগস্টে মানে জুলাই থেকে শুরু হয়ে জুন থেকে শুরু হয়ে অগস্টে আলটিমেটলি শেখ হাসিনা ওখান থেকে চলে আসতে হলো, যার জন্য সেই স্টুডেন্ট মুভমেন্টের যারা নেতারা আছেন তারা এখন একটা আলাদা পার্টি ফর্ম করছে। একটা পার্টি ফর্ম করে সেটা গঠন করে তার রিসোর্সেস জোগাড় করার জন্য, সাপোর্ট জোগাড় করার জন্য দেশের বিভিন্ন জায়গায় সেটা ব্রাঞ্চ খুলে সব পুরো পরিকাঠামোটা তৈরি করার জন্য তারপরে ইলেকশন লড়বে এরা। তার জন্যই ইউনূসের 2 বছর হাতে দরকার। তার জন্য ইউনূস না, আর ইউনূসের পেছনে যারা আছেন এই অ্যান্টি ডেমোক্রেটিক স্টুডেন্টস মুভমেন্টের যারা নেতারা, তারা পাওয়ারে আসতে চাইছে। তারাই এইসব এই -2 ফর্মুলা, -4 ফর্মুলা এইসব এখন আবার ছড়াতে শুরু করেছে। হ্যাঁ, তো এর জন্যই এই ইউনূস এইসব বিভিন্ন জিনিস এখন ও আরম্ভ করবে। আরো ইনফ্যাক্ট যত দিন যাবে তত আরো বেশি আমরা দেখব এরকম বিভিন্ন প্রভোকেশন ও শুরু করবে। এই বর্ডার গার্ড বাংলাদেশ, কয়েকটা জামাতের লোকেদের দিয়ে, কয়েকটা আনসারুল্লাহ বাংলা টিমের লোকেদের, হিজবুলের তাহিরকে পাঠিয়ে এখানে এইসব বিভিন্ন তার করবে, যে যেন একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে না আমার দেশটা আন্ডার অ্যাটাক, বা আমার দেশের ইন্ডিয়ার থেকে আমার একটা বিশাল থ্রেট হচ্ছে, তাই আমি এখন ইলেকশন হবে না, এই পরিস্থিতিতে ইলেকশন করা যাবে না। আর আমি আমার স্টুডেন্ট লিডারদের টাইম দিয়ে দিলাম, ওদের পার্টিটা যেন গঠন হোক, ওরা বিএনপি আওয়ামী লীগের এগেনস্টে ইলেকশন লড়বে। ওর পুরো গেম প্ল্যানটা হচ্ছে এটা, আমি যতটা বুঝি। বেশ, আমি সৈয়দ আশরাফি পাপিয়া আপনার কাছে আরেকটা প্রশ্ন করব। আমি আপাতত আমরা নিকটতম একদম পাশাপাশি প্রতিবেশী, কিন্তু তাও আমি আপাতত ভারতের বিষয়টা একটু মুলতুবি রাখছি কিছুক্ষণের জন্য। আচ্ছা, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে যিনি শপথ নিতে চলেছেন, ডোনাল্ড ট্রাম্প, 2016 সালে আপনার দেশ থেকেই যাওয়া একটি প্রতিনিধি দলকে তিনি জিজ্ঞাসা করেছিলেন ওই মাইক্রো ফিন্যান্সের ভদ্রলোক কোথায়, যিনি আমার বিরুদ্ধে প্রচুর টাকা ঢেলেছিলেন বাংলাদেশে এই নির্বাচনে, এই মার্কিন আমেরিকাতে এই নির্বাচনে। আপনার দেশের যিনি প্রধান উপদেষ্টা হয়ে সোকল্ড বসে আছেন, অনির্বাচিত হয়ে পাওয়ার ভোগ করছেন, ক্ষমতা ভোগ করছেন সংবিধান বহির্ভূত, তার সম্পর্কে যে মার্কিন প্রেসিডেন্ট আর 13 দিন পরে ক্ষমতায় আসতে চলেছেন, শপথ নিতে চলেছেন, এটা তার মনোভাব। আপনি কিছুক্ষণ আগে আমাকে বলেছেন শুধু ভারত না, আমরা গোটা পৃথিবীর সঙ্গে বন্ধুত্ব করতে চাই। ঠিক কথা, পৃথিবীর যে কোনো সার্বভৌম রাষ্ট্রের এই আকাঙ্ক্ষা থাকবে। আমি বলছি আপনাদের এই আকাঙ্ক্ষার সঙ্গে ইউনূসের এই বাস্তবতা কতটা সাযুজ্যপূর্ণ? ইউনূস থাকলে এই আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে? আপনাকে বলতে চাই, যদিও কথা আপনার প্রত্যেকটা কেটে কেটে যাচ্ছে, যে ইউনূসকে অবৈধ সরকার এই মুহূর্তে বলা যাবে না। এই কারণে বলা যাবে না যে হাসিনা তো নির্বাচনের মাধ্যমে উনি ক্ষমতায় আসেননি, উনি জোর করে একটা প্রক্রিয়া, একটা অনির্বাচিত, কোনোটা নিশিরাইতের ভোট করেছে, কোনোটা দেখা যাচ্ছে যে জাস্ট ওনার অবৈধ ক্ষমতার মেয়াদ উত্তীর্ণ করার জন্য একটা ডেট দিয়েছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষের কাছে, 18 কোটি মানুষের কাছে এই শেখ হাসিনার অধীনে পরপর 3টা নির্বাচন কোনো নির্বাচন হিসেবে পর্যায়ে পড়ে না। স্বাভাবিক কারণে সেই আপনি অবৈধ হাসিনাকে উৎখাত করার জন্য দেশের মানুষ একত্রিত হয়ে একটা বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবকে সেনাবাহিনী সমর্থন দিয়েছে, দিয়ে একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছে গেছে। কামিয়াব লক্ষ্যে পৌঁছানোটা কি, যে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায়নের বৈধ পলায়ন, সে বৈধভাবে পলায়ন করেছে তার সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে। তারপরে গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক পরিবেশে ডক্টর ইউনূস এসছে। ডক্টর ইউনূসকে আপনারা অবৈধ বলেন না, এটা বলতে গেলে আবার ছাত্র জনতার যে বিপ্লব এবং 15 বছরের আমাদের ইলিয়াস আলী এখন পর্যন্ত নিখোঁজ, চৌধুরী আলম এখন পর্যন্ত নিখোঁজ, লক্ষ লক্ষ মায়ের বুক ফাঁকা হয়ে গেছে, শত শত কর্মীরা এখন পর্যন্ত গুমের শিকার,
তারপরে ধরেন যে লক্ষাধিক মামলা, আমি বুঝলাম সৈয়দা 1 কোটি আশরাফি লোক পাপিয়া, আসামি আমি গোটা বুঝলাম বাংলাদেশে। আপনার তারা অনেক ব্যথা আহত যন্ত্রণার যে হবে, কথা তারা আপনি বলছেন, বেদনা আপনার দেশের কষ্ট অভ্যন্তরীণ পাবে, রাজনীতির বিষয় আমি কষ্ট বুঝলাম, পাবে। এই জন্য কিন্তু আমাকে একটা কথা তাদের স্পষ্ট করুন। আন্দোলনের বহিঃপ্রকাশে কিন্তু ডক্টর ইউনূস, বুঝলাম, আমাকে ইউনূস একটা কথা বৈধ। সৈয়দা আশরাফি কিন্তু পাপিয়া, আপনি বলতে সৈয়দা পারেন যে আশরাফি পাপিয়া, আমাকে ভারতের একটা কথা সাথে স্পষ্ট আমাদের করুন। আপনি যে কথাটা বলছেন, আমি আপনার দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় আমি এখানে মাথা গলাচ্ছি না, কে ভালো কে খারাপ আমি এর মধ্যে ঢুকছি না, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি ইউনূসের সম্পর্কে যে কথাটা বলছেন অবৈধ বলা যাবে না। আচ্ছা, ইউনূসের প্রধান উপদেষ্টাদের মধ্যে একজনকে মাহফুজ আলম, তার পরিচয় কি? সে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা। হিজবুত তাহরির 18 তারিখ, এই 18ই জানুয়ারি কানাডায় একটা বিশ্ব সম্মেলন করতে চলেছে। কিসের? খিলাফত প্রতিষ্ঠার সম্মেলন। আপনি কিছুক্ষণ আগে জামাতে ইসলামীর লক্ষ্য সম্পর্কে বলেছেন। এই হিজবুত তাহরিরের মতো সংগঠন, যারা ইংল্যান্ডের দ্বারা ব্যান্ড, আমেরিকার দ্বারা ব্যান্ড, ভারতের দ্বারা তো ব্যান্ডই, তাদের প্রতিষ্ঠাতা সদস্যকে উপদেষ্টা করে মোহাম্মদ ইউনূস কি আপনার এই বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন? আমি আরও একবার জিজ্ঞাসা করলাম। এখানে খুব, হ্যাঁ বলেন, আমি খুব সংক্ষিপ্ত উত্তরটা আমি দিতে চাই যে বৈধ ইউনূসকে ওই কারণে আপনি অবৈধ বলতে পারেন না। এখানে রক্তক্ষরণ, মানুষের আত্মাহুতি এবং শহীদের জীবনের বিনিময়ে কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। আর এখন তার একজন উপদেষ্টা উনি হিজবুল তাহরিয়ারকে বিশ্বে প্রতিষ্ঠিত করছে কি করছে না, এইটা আপনি যেটা বললেন, এইটা বাংলাদেশের মানুষ কোনো ধর্মান্ধ না, এটা আমি একবারে চ্যালেঞ্জ করে বলতে পারি। এখানে ধর্মান্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে মানুষ, সব ধর্মের মানুষ, বাংলাদেশে যে সম্প্রীতির রাষ্ট্র এবং যেভাবে আমরা অতিথি পরায়ণ হয়ে সবাই সবার পূজা বলেন, ঈদ বলেন, বড়দিন বলেন, যেভাবে আমরা এনজয় করি, এইটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু নাই। এখানে মন্দিরের যেমন নিরাপত্তা আছে, মসজিদেরও তেমন নিরাপত্তা আছে। আমি আপনার কথা স্পিরিটটা ধরেই বলছি, যাদের লক্ষ্য বিশ্বজুড়ে খিলাফত প্রতিষ্ঠা করা, তেমন একটি সংগঠনের যে জন্মদাতা, সে আপনার প্রধান উপদেষ্টার আবার উপদেষ্টা। তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে একবার ভাবুন সৈয়দা আশরাফি পাপিয়া, আমি কেন ইউনূস সম্পর্কে বলছি একবার ভাবুন। আমি নাজমা কাউসারের কাছে যাব। নাজমা কাউসার, সৈয়দা আশরাফি পাপিয়া মোহাম্মদ ইউনূসকে অবৈধ বলতে রাজি নন, কিন্তু আমি দেখছি একটা অদ্ভুত যোগাযোগ মোহাম্মদ ইউনূসের সঙ্গে অবৈধ লোকজনের। তিনি নিজে অবৈধ। এক মিনিট সৈয়দা আশরাফি পাপিয়া, আমি নাজমা কাউসারের কাছে যাব। নাজমা কাউসার, দেখুন মোহাম্মদ ইউনূস নিজে অবৈধ, তার উপদেষ্টা যিনি, তিনি একটি অবৈধ এবং সন্ত্রাসবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি তাকে সঙ্গে করে নিয়ে কার পিঠ চাপড়ানি নিয়ে এলেন? বিল ক্লিন্টন, যার এই মুহূর্তে মার্কিন রাজনীতিতে কোনো বৈধতা নেই। তিনি বহুদিন আগে দুবার প্রেসিডেন্সি করে বিদায় নিয়েছেন, আর চাইলেও জীবনে একবারও একদিনের জন্য সে দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না। তারা সম্মেলনটা করতে চলেছেন কোথায়? কানাডায়, যেখান থেকে প্রধানমন্ত্রী হিসেবে অবৈধ হয়ে গিয়েছেন জাস্টিন ট্রুডো, এই খালিস্তানি আর জিহাদি পুষে। এবং 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 ডোনাল্ড ট্রাম্প আসার পরে তাদের এই সর্বোচ্চ পরামর্শদাতা বাইডেন, তিনিও আর 13 দিন পরে অবৈধ হয়ে যাবেন ওই দেশের আইনের বিচারে, মানে তার প্রেসিডেন্সির আর কোনো মেয়াদ থাকবে না। এই এতগুলো অবৈধ একসঙ্গে যখন মিলে যায়, তখন কি কোথাও মনে হয় না যে ভারত বাংলাদেশ সীমান্তে যা ঘটছে তার পিছনে একটা অবৈধ উদ্দেশ্য আছে? নাজমা কাউসার। অবশ্যই অবশ্যই, সকল অবৈধ, সকল জঙ্গি, সকল অপশক্তি যখন একত্রিত হয় সম্মিলিতভাবে, অবশ্যই অপকর্ম করার জন্যই একত্রিত হয়। অপশক্তির সকল জঙ্গি চক্র, সকল জেহাদি, ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী যারা, তারা সকলে একত্রিত হয়ে, এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র, 75-এর খুনি, 71-এর খুনি, সকল খুনিরা, এবং 21শে আগস্টের খুনি, সকল খুনিরা যখন একত্রিত হয়, তখন অবশ্যই সেখানে সন্দেহের অবকাশ থাকে যে তাদের উদ্দেশ্য কখনোই শুভ নয়, এবং দেশ এবং রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়, প্রতিবেশীদের জন্য মঙ্গলজনক নয়। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী, আমাদের মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধু, আমাদের দীর্ঘদিনের পথ চলার সাথী, এবং আমরা সুখে দুঃখে আনন্দ বেদনায় আমরা একসাথে চলেছি। এই বাংলাদেশ এবং ভারত একত্রে মৈত্রীর বন্ধনে এগিয়ে গেছে। সেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার লক্ষ্যেই, এবং সেই বাংলাদেশের ষড়যন্ত্রের ছোঁয়া কিন্তু লেগে গেছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গেও, ভারতেও। সেই আমি নাজমা কাউসার, আমার সময় যেহেতু কম, আমি আপনার কথা সূত্র ধরেই আমি দীপাঞ্জন বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, আমি আপনার দীর্ঘ জীবনের কথা অল্পই জানি, দেশবাসী আরও হয়তো অল্প জানেন, সেটা জানাটাই ভালো আমাদের রাষ্ট্রের সুরক্ষার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, নেগোশিয়েটর বলে একটা রোল হতো আমাদের দেশে খুব কম, কিন্তু আপনারা যারা কোনো না কোনোভাবে কমান্ডো ট্রেনিংয়ে ছিলেন, কমান্ডো পারপাস সার্ভ করেছেন, তারা খুব ভালো করে জানেন এই শব্দটা। এই নিয়ে পৃথিবী বিখ্যাত একটা সিনেমা হয়ে গিয়েছে। নেগোশিয়েটারদের নেগোসিয়েশন সবসময় জানা যায় না, কমান্ডো ট্রেনিং নিয়েও অনেক সময় নেগোশিয়েটার হতে হয়। আমি আপনাকে
একটা নেগোশিয়েটরের হৃদয় নিয়ে অ্যাপ্লাই করে আপনাকে জিজ্ঞাসা করছি বা বলছি এই মুহূর্তে ইউনুসের এই অবৈধ উদ্দেশ্য সাধন করবার জন্য আমাদের কি ফাঁদে পা দিয়ে এক রাউন্ড গুলি চালানো উচিত, নাকি আমি যেটা বলে শুরু করেছিলাম দা কাটারি বন্দে মাতারাম জিহাদিদের 3টি জম, আপাতত এটাতেই চলবে, কোনটা? না, মানে ভারত সরকার বা রাষ্ট্র শক্তি ভারত সরকারের তারা কোনোভাবেই এই প্ররোচনায় পা দেবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যতই প্ররোচনা দিই, যতক্ষণ অব্দি বাংলাদেশের এই যে মৌলবাদী শক্তিগুলো, বিজিবি কে দোষ দিয়ে বা বাংলাদেশ সেনাবাহিনীকে দোষ দিয়ে তো লাভ হবে না, কারণ এরা ইউনিফর্ম ফোর্স। এদের যেরকম ভাবে অর্ডার দেওয়া হবে এটা অর্ডার তামিল করতে বাধ্য। এদের যদি কালকে বলা হয় বাংলাদেশের নাগরিকদের উপর গুলি চালায়, তারা চালাবে, সেটা তো চালিয়েছে। কিন্তু পেছন থেকে যারা বলছে তারা যদি এদের বলে যে ভারতবর্ষের সীমান্ত অতিক্রম করো, এটা যদি একবার এই ভুলটা করে তখন তারা বুঝতে পারবে। আর আমাদের ভারতবর্ষকে দা কাটালির দরকার নেই। ভারতবর্ষের শক্তি কতটা আমরা সংযম রাখছি সেটা যেন ইউনুস ভুলে না যায়। ইউনুস এবং তার অবৈধ অসাংবিধানিক সরকার, এদের কোনো দায়িত্ব নেই। এরা ভারতবর্ষের সঙ্গে লড়াই করে পুরো বাংলাদেশের জনগণকে একটা বিপর্যয়ের সামনে ঠেলে নিয়ে যাচ্ছে। আমার সময় একদম শেষ, দীপাঞ্জন বাবু, সময় একদম শেষ। আমি অ্যাডভোকেট নিঝুম মজুমদারের কাছে আরেকবার জানতে চাইবো, 30 সেকেন্ডের জন্য। নিঝুম মজুমদার, আমার প্রশ্নের উত্তর চাইছি। 13 দিন বাকি বাইডেনের যেতে, ইউনুসের মরিয়া ভাব কি ক্রমশ বাড়ছে? ডেফিনেটলি বাড়ছে, এবং আমার কাছে তো মনে হয় সময় একদম আগত হয়ে গেছে। এখানে একটা কথা আমার একটু অ্যাড করার আছে। অ্যাডভোকেট আশরাফি পাপিয়া বলেছে যে ইউনুস সরকার হচ্ছে বৈধ, হুইচ ইজ ইনকারেক্ট। আমাদের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই, এবং উনার স্বামী আপনার হারুনুর রশিদ, তিনি এই যে বলছেন মধ্যরাতের ভোট, এই ভোটেই তিনি কিন্তু এমপি ছিলেন 5 বছর। সুতরাং যদি আওয়ামী লীগ সরকারকে অবৈধ বলে, তাহলে উনার হাজবেন্ড বা যে এমপি হয়েছিল সেটাও অবৈধ, উনাকে এটা স্বীকার করে নিতে হবে। আমার মনে হয় না আমাদের এই মুহূর্তে ঐক্যের বদলে আপনার এই ধরনের কন্ট্রাডিকশন কথাবার্তা বলা উচিত। এতক্ষণ পর্যন্ত যাদের সঙ্গে কথা বললাম, বিশেষ করে বাংলাদেশ থেকে, প্রত্যেক অন্তত একটি বিষয় একমত যে ইউনুস চাইছেন সংবিধান অতিরিক্ত গণতন্ত্রের ক্ষমতা বহির্ভূত ক্ষমতা ভোগ করতে, আর তার জন্য তিনি দাবার বোর্ডের মতো ব্যবহার করছেন তার দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে। কিন্তু ইউনুসের জন্য, ইউনুসের পিছনে থাকা জামাতি জিহাদিদের জন্য আরও একবার সতর্কতা। আমাদের 3টে জোম রেডি করা আছে জিহাদিদের জন্য, দা কাটারি বন্দে মাতারম। জিহাদিদের 3টি জোম সীমান্তে রেডি, বিএসএফ লাগবে না। আপনার হাতে 13 দিন সময়। ইউনুস, আপনি ভাবুন কোন পথে পালাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।